আসসালামু আলাইকুম। আমি রাজীব আহমেদ, স্টুডেন্ট কাউন্সিল থেকে। আজকে আমাদের আলোচনার বিষয় বাংলাদেশি ওয়ার্কার যাদের ভ্যালিড ওয়ার্ক পারমিট রয়েছে, তারা পোল্যান্ড এম্বাসিতে এমপ্লয়মেন্ট ভিসা বা ওয়ার্ক পারমিট ভিসার জন্য সঠিকভাবে কিভাবে আবেদন প্রক্রিয়াটি শেষ করবেন। দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশি ওয়ার্কারদের পোল্যান্ড এম্বাসি হতে ওয়ার্ক পারমিট ভিসা প্রাপ্তির হার অনেকাংশে কম। বাংলাদেশি ওয়ার্কার যাদের ভ্যালিড ওয়ার্ক পারমিট রয়েছে, সেই ওয়ার্ক পারমিটের সাথে ১/১২/২০২০ তারিখে আপডেট এমপ্লয়মেন্ট ভিসা চেকলিস্ট অনুযায়ী সকল ডকুমেন্টস আপনার ওয়ার্ক পারমিটের সাথে জমা দিতে হবে। তাহলে বলা যেতে পারে আপনাদের ভিসা প্রাপ্তির হার অনেকাংশে বেশি। আজকে আমরা এমপ্লয়মেন্ট ভিসা চেকলিস্ট যেটা আছে বা ডকুমেন্টস চেকলিস্ট যেটা আছে, আমরা সেটা আমাদের স্ক্রিনে শেয়ার করব এবং প্রত্যেকটা বিষয় আমরা সুন্দরভাবে বুঝিয়ে বলার চেষ্টা করব, যাতে আপনারা আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো সাথে করে নিয়ে যেতে পারেন। যারা যারা ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে ওয়ার্ক পারমিট আপনাদের হাতে রয়েছে, তারা এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট বা ভিসা আবেদন প্রক্রিয়াটি কিভাবে শেষ করবেন, সেজন্য আমাদের সহযোগিতা নিতে পারেন। আশা করি আমরা সঠিক পরামর্শ আপনাদেরকে দিতে পারব। চট্টগ্রাম সহ বাংলাদেশের যে কোনো প্রান্ত হতে আমাদের এই সেবাটি আপনারা নিতে পারেন। যারা আমাদের এই টিউটোরিয়ালটি দেখছেন, তারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এই সংক্রান্ত অন্যান্য ভিডিওগুলো পেতে আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন। আশা করি আপনারা সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখবেন, তাহলে আপনাদের নিঃসন্দেহে উপকার হবে। তাহলে চলুন আমরা আমাদের স্ক্রিনে চলে যাই। আমরা এখন যেটা দেখতে পাচ্ছি সেটাই এমপ্লয়মেন্ট চেকলিস্ট। এখানে দেয়া আছে চেকলিস্ট পুলিশ ফর ন্যাশনাল ভিসা এমপ্লয়মেন্ট। আপনারা যারা ভ্যালিড ওয়ার্ক পারমিট রয়েছে, আপনারা অবশ্যই ১/১২/২০২০ আপডেট এই চেকলিস্ট অনুযায়ী সকল ডকুমেন্টস আপনাদেরকে সাথে করে নিয়ে যেতে হবে। যদি কোনো ডকুমেন্টস মিসিং হয়, তাহলে দেখা যাবে যে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা কমে যাবে। আমরা যেটা করি, আমরা ভ্যালিড ওয়ার্ক পারমিট আসার পর কত দ্রুত, কত তাড়াতাড়ি ভিসার জন্য আবেদন করা যায় সেইটা নিয়ে চিন্তিত থাকি। তাই আমরা বলবো যে আপনি প্রতিটি ডকুমেন্টস সঠিকভাবে, সুন্দরভাবে গুছিয়ে ধীরে আপনি আবেদনটি করুন, যাতে আপনার পরিশ্রম, সময় এবং আর্থিক লস না হয়, আপনি যেন ভিসাটি পেয়ে যান। এই এমপ্লয়মেন্ট ভিসা চেকলিস্ট, এই চেকলিস্টটা আপনারা এম্বাসির ওয়েবসাইটে পেয়ে যাবেন। এইটা আপনাদেরকে সাথে করে নিয়ে যেতে হবে। এই চেকলিস্টটা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা দেখব যে কি কি জিনিসের প্রয়োজন আছে। প্রথমে যেটা আমরা দেখছি, এখানে নেম একটা অপশন আছে। এখানে আপনার পাসপোর্ট অনুযায়ী আপনার নামটি আপনি এখানে লিখবেন। তারপর দেয়া আছে পাসপোর্ট নাম্বার, আপনার পাসপোর্ট নাম্বারটি সঠিকভাবে আপনি এখানে লিখবেন। তারপর দেয়া আছে পারপাস অফ ভিজিট, আপনি কি কারণে পোল্যান্ডে যেতে চাচ্ছেন সেই পারপাসটা আপনার এখানে লিখবেন। তারপর কন্ট্যাক্ট নাম্বার, আপনার মোবাইল নাম্বারটি আপনি এখানে লিখবেন। তারপর ইমেল অ্যাড্রেস, এই ইমেল অ্যাড্রেসটি আপনারা এখানে লিখে দিবেন। যদি কোনো কারণে এম্বাসি আপনার সাথে যোগাযোগ করার প্রয়োজন হয়, তাহলে তারা আপনাকে এই ইমেলে মেইল করবে। তাহলে অবশ্যই এখানে এই ইমেল অ্যাড্রেসটি, আপনার নিজের ইমেল অ্যাড্রেসটি দিবেন।
দেখুন, আমরা যে পারমিট পাওয়ার পরপরই এম্বাসিতে দৌড় দিয়ে দেই যে ভিসা আবেদনের জন্য, তার আগে আমাদের যে ডকুমেন্টসগুলো আছে সেইগুলো তো ঠিক করেই দৌড়টা দিতে হবে, নয়তো তো আপনি ভিসা পাবেন না। এই জিনিসটা এখানে লিখে দিয়েছে, প্রিপেয়ার অল দ্য নেসেসারি ডকুমেন্টস লিস্টেড below before you deliver the application. Otherwise, the application might be refused by the embassy/consulate general of the Republic of Poland. এখানে বলে দেওয়া আছে যে প্রয়োজনীয় সকল ডকুমেন্টস আপনি এই চেকলিস্ট অনুযায়ী রেডি করে আপনাকে আবেদনটি করতে হবে, নয়তোবা আপনার আবেদনটি রিজেক্ট হওয়ার বা রিফিউজড হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার যে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো রয়েছে, দ্য রিকোয়ার্ড ডকুমেন্টস হ্যাভ টু সাবমিটেড ইন পোলিশ অর ইংলিশ ভার্সন। আপনার প্রয়োজনীয় সকল ডকুমেন্টস পোলিশ ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেশন করে নিয়ে যেতে হবে। যদি আপনার কোনো বাংলাতে কোনো ডকুমেন্টস থেকে থাকে, সেটা আপনাকে ট্রান্সলেশন করে নিয়ে যেতে হবে। While the visa application is being processed, the applicant's passport remain at the embassy/consulate general of the Republic of Poland. যদি আপনার এখানে বলেছে যে আপনার আবেদনটি যখন চলমান থাকবে তখন আপনার পাসপোর্টটি এম্বাসিতে থেকে যাবে, সেই ব্যাপারটি এখানে বলে দিয়েছে। তারপর আমরা যাব নিচের যে স্টেপগুলোতে। The application materials should be placed in the following order. আপনার প্রত্যেকটা ডকুমেন্টস এই চেকলিস্ট অনুযায়ী সাজিয়ে আপনাকে এম্বাসিতে জমা দিতে হবে। এই চেকলিস্ট অনুযায়ী সাজিয়ে আপনাকে জমা দিতে হবে। সেই চেকলিস্টের প্রথমে আছে পাসপোর্ট। আপনাকে আপনার পাসপোর্টের অ্যাট লিস্ট 19 ডেজ ভ্যালিডিটি থাকতে হবে, মানে 3 মাস ভ্যালিডিটি থাকতে হবে। এখানে ছোট্ট করে লিখে দেওয়া আছে, আপনারা যখন এটা ডাউনলোড করবেন তখন দেখতে পারবেন। ঠিক আছে, পাসপোর্টের 3 মান্থস ভ্যালিডিটি থাকতে হবে এবং আপনার পাসপোর্ট আছে কি নেই সেই জিনিসটা ইয়েস আপনি করে দিবেন, আর যে ডকুমেন্টসগুলো নেই আপনার সেটাতে আপনারা নো করে দিবেন। তারপর ভিসা অ্যাপ্লিকেশন, দ্বিতীয় যেটা ভিসা অ্যাপ্লিকেশনের জন্য ডি টাইপস ন্যাশনাল ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম আপনাকে সঠিকভাবে সুন্দরভাবে পূরণ করতে হবে এবং সেখানে আপনার নিজের সিগনেচার দিয়ে সেটা শেষ করতে হবে। তারপর যেটা দিয়েছে এ কালার ফটোগ্রাফি, অবশ্যই আপনার 35-45 mm এর একটি কালার ফটোগ্রাফি আপনার ভিসা অ্যাপ্লিকেশনের সাথে সংযুক্ত করতে হবে এবং ছবির যেন 6 মাসের পুরাতন না হয়, 6 মাসের বেশি পুরাতন না হয়। তারপর যে 3 নাম্বারে দিচ্ছে চেকলিস্ট, আপনাকে চেকলিস্টটা নিয়ে যেতে হবে। চেকলিস্ট কোনটা? এই যে পেজটা দেখছেন, এটাই চেকলিস্ট, এটাই আপনাকে বলছে নিয়ে যাওয়ার জন্য। তারপর 4 নাম্বার যে জিনিসটা দেখাচ্ছে অ্যাপ্লিক্যান্ট কভারিং লেটার। এটা খুব ইম্পর্টেন্ট একটা ডকুমেন্টস, এটা আপনাকে অবশ্যই নিয়ে যেতে হবে, এটা ম্যান্ডেটরি ডকুমেন্টস। এই ডকুমেন্টসে কি থাকবে, কভারিং লেটারে আসলে কি থাকবে, আপনি যে কি কারণে পোল্যান্ডে যাচ্ছেন, আপনার পারপাস কি, সেই জিনিসটা কভারিং লেটারে বিস্তারিত থাকতে হবে। যেহেতু আপনি কাজের ভিসা নিয়ে যাচ্ছেন, সেই বিষয়টাই কভারিং লেটারে থাকতে হবে এবং আপনি কত দিন, আপনার ডিউরেশন কত ট্রাভেলের, আপনি 1 বছর 2 বছর বা কত বছর আপনি সেখানে থাকবেন, সেই ডিউরেশনটা আপনার কভারিং লেটারে দিতে হবে। তারপর আপনি কি কি ডকুমেন্টস আপনি এম্বাসিতে জমা দিচ্ছেন তার একটা লিস্ট আপনার কভারিং লেটারে
দিতে হবে এবং প্রয়োজনীয় অন্যান্য ইনফরমেশন, যে ইনফরমেশনগুলো ভিসা অফিসারকে আপনার ব্যাপারে পজিটিভ ডিসিশন নিতে সহযোগিতা করবে, সেই ইনফরমেশনগুলো আপনারা অ্যাপ্লিকেন্ট কাভারিং লেটারে দিয়ে দিবেন। তারপর যেটা আছে 5 নাম্বার, ডকুমেন্টস কনফার্মিং দ্য পারপাস অফ দ্য ট্রিপ। হ্যাঁ, এই 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 5 নাম্বার যে ডকুমেন্টসগুলো আছে, সেই ডকুমেন্টসগুলো সবগুলোই আপনি যেখান থেকে আপনি ওয়ার্ক পারমিট পেয়েছেন, আপনি নিজে অ্যাপ্লাই করেছেন বা কারো মাধ্যমে অ্যাপ্লাই করেছেন, আপনার ভ্যালিড ওয়ার্ক পারমিট যেখান থেকে এসেছে, তারা এই ডকুমেন্টসগুলো আপনাকে দিবে। এখানে দেয়া আছে, লেখা আছে প্রথমে অরিজিনাল অ্যান্ড ভ্যালিড ওয়ার্ক পারমিট অ্যান্ড ইটস কপি। আপনার যখন ভ্যালিড ওয়ার্ক পারমিট আপনার ইস্যু হবে, আপনি সেই ওয়ার্ক পারমিটের অরিজিনাল কপি আপনাকে এম্বাসিতে জমা করতে হবে এবং সেই অরিজিনাল কপিটা আপনি ডিএচএল এর মাধ্যমে হোক বা কারো মাধ্যমে হোক আপনাকে আপনার কাছে নিয়ে আসতে হবে। তারপর এটা কপি করতে হবে, ফটোকপি করে আপনি জমা দিতে হবে। পোল্যান্ড এম্বাসি মেইলে পাওয়া কোনো ওয়ার্ক পারমিট গ্রহণ করবে না এবং নিঃসন্দেহে আপনার ভিসাটা রিফিউজড হয়ে যাবে। তাই অবশ্যই আপনি অরিজিনাল ওয়ার্ক পারমিট নিয়েই যাবেন। তারপর বলা আছে প্রুফ অফ রেজিস্ট্রেশন অফ দ্য এমপ্লয়িং কোম্পানি। হ্যাঁ, আপনার রেজিস্ট্রেশনটা কোম্পানিতে আছে তার একটা প্রুফ, একটা কপি আপনার থাকতে হবে, যেটা আপনার ভ্যালিড ওয়ার্ক পারমিটের সাথেই আসবে। তারপর তৃতীয় নাম্বার যে ডকুমেন্টস, এটা খুব ইম্পর্টেন্ট একটা ডকুমেন্টস, এই ব্যাপারে আপনাদেরকে একটু সজাগ থাকতে হবে। হয়তোবা যারা আপনাকে ওয়ার্ক পারমিট পাঠাচ্ছে সেখানেও ভুল হতে পারে। সেই ক্ষেত্রে আপনি যখন যার সাথে কাজ করবেন, হ্যাঁ, বা যার থেকে আপনি ওয়ার্ক পারমিটটা নিয়ে আসবেন, তাকে এই ব্যাপারে অবগত করে নিবেন যে এই জিনিসগুলো সেখানে দেয়া আছে কিনা, বা ওয়ার্ক পারমিট আসার পর আপনারা দেখে নেবেন এই জিনিসগুলো সেখানে আছে কিনা। যদি না থেকে থাকে তাহলে আপনার ভিসা রিফিউজ হওয়ার সম্ভাবনা থেকে যাবে। কারণ এম্বাসি খুব সুন্দরভাবে বলে দিয়েছে যে এই জিনিসগুলো আপনার থাকতে হবে। যেটা বলেছে অরিজিনাল এমপ্লয়মেন্ট লেটার ফ্রম দ্য অ্যাপ্লিক্যান্টস এমপ্লয়ার ইন পোল্যান্ড। আপনার সেই কোম্পানি থেকে আপনার জন্য একটা লেটার ইস্যু করতে হবে, অরিজিনাল লেটার, ঠিক আছে, ফটোকপি না, লেটার, অরিজিনাল লেটার ইস্যু করতে হবে এবং সেটা আপনাকে নিয়ে আসতে হবে। সেখানে অবশ্যই কোম্পানির স্ট্যাম্প, সিগনেচার এবং ডেট, কয় তারিখ এটা ইস্যু হয়েছে সেই ডেট ক্লিয়ারলি থাকতে হবে এবং সেই কোম্পানির অ্যাড্রেস থাকতে হবে, কন্ট্যাক্ট ডিটেলস থাকতে হবে, এই কোম্পানির কার সাথে তারা প্রয়োজনে যোগাযোগ করতে পারে এম্বাসি, সেই কন্ট্যাক্ট ডিটেলস থাকতে হবে। তারপর কে সেটা ইস্যু করেছে, তার পজিশন কি, সেই জিনিসগুলা খুব ক্লিয়ারলি সেই লেটারে থাকতে হবে। তারপর কি থাকতে হবে, তারপর আপনার পজিশন কি, সেই কোম্পানিতে আপনি কি কি পজিশনে যাচ্ছেন সেই পজিশন মেনশন করতে হবে, আপনার স্যালারি কত সেটা মেনশন করতে হবে, এস্টিমেট ডিউরেশন, আপনি কত দিন এই কোম্পানিতে জব করবেন সেই ডিউরেশনটা থাকতে হবে। তারপর থাকতে হবে যে আপনি সেই কোম্পানিতে অ্যাকোমোডেশন, ট্রান্সপোর্ট, লিভিং এক্সপেন্স, এই জিনিসগুলো কি আপনি এই কোম্পানি থেকে পাচ্ছেন নাকি পাচ্ছেন না, সেই জিনিসগুলো আপনাকে এই লেটারে থাকতে হবে। অ্যাকোমোডেশন, আপনার ট্রান্সপোর্ট অ্যান্ড লিভিং এক্সপেন্স, এই জিনিসগুলো আপনি দেখে নিবেন। যদি কোম্পানি ওয়ার্ক পারমিটে থাকে যে সেই অ্যাকোমোডেশন, ট্রান্সপোর্ট অ্যান্ড লিভিং এক্সপেন্স আপনাকে তারা দিবে, তাহলে সেটা মেনশন করে দিবে। যদি না দেয় সেটাও মেনশন করে দিতে হবে। তারপর আমরা যেটা যাব, ইন কেস অফ ইন্টারন্যাশনাল ট্রান্সফার অফ দ্য এমপ্লয়ি, এ লেটার ফ্রম দ্য কারেন্ট এমপ্লয়ার। হ্যাঁ, এটা যারা
ট্রান্সফার হচ্ছেন, হ্যাঁ, কোম্পানি টু কোম্পানি ট্রান্সফার হচ্ছেন, বা আরেক কোম্পানি ছেড়ে নতুন আরেকটি কোম্পানি পোল্যান্ডে আপনি চলে যাচ্ছেন, হ্যাঁ, ট্রান্সফার হচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার ট্রান্সফার সার্টিফিকেট বা লিভ সার্টিফিকেটের প্রয়োজন হবে। দেখা যাচ্ছে যে পোল্যান্ডের একটা কোম্পানি বাংলাদেশে আছে, আপনি সেই কোম্পানিতে জব করছেন, এখন পোল্যান্ডের এই হেড অফিসে আপনি চলে যাচ্ছেন ট্রান্সফার হয়ে, সেই ক্ষেত্রে ওইখান থেকে একটা ট্রান্সফার সার্টিফিকেট বা লিভ সার্টিফিকেট, বা আপনি যেখানে আছেন সেখান থেকে একটা লিভ সার্টিফিকেটের প্রয়োজন হবে। বা আপনি বাংলাদেশ এক কোম্পানি থেকে নতুন আরেকটা কোম্পানি পোল্যান্ডে যাচ্ছেন, হ্যাঁ, ট্রান্সফার হয়ে, কোম্পানি টু কোম্পানি ওদের এগ্রিমেন্ট আছে, সেই ক্ষেত্রে আপনার লিভ লেটার বা কনফার্মিং দ্য ট্রান্সফার লেটার আপনার প্রয়োজন হবে। তারপর যেটা আমরা যাব সাপোর্টিং ডকুমেন্টস, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ইস্যু। আমরা অনেকেই এটাকে গুরুত্ব দিচ্ছি না বা দেই না, যে এখানে সাপোর্টিং ডকুমেন্টস এর পরে ছোট্ট করে একটা জিনিস লেখা আছে এর জন্য, নট ম্যান্ডেটরি। যখন আমরা এই জিনিসটা দেখি নট ম্যান্ডেটরি, আমরা ভাবি যে না, এটা তো আমার প্রয়োজন নেই, আমি কেন শুধু শুধু এত হ্যাসাল নিব, বা শুধু শুধু আমার পরিশ্রম করার কি প্রয়োজন আছে। দেখুন, এটা প্রয়োজন আছে দেখেই আসলে এম্বাসি এখানে জিনিসটা দিয়ে দিয়েছে। এই ডকুমেন্টসগুলো থাকলে আপনি অন্য অ্যাপ্লিক্যান্টস যারা আছে, যারা পারমিটের জন্য আবেদন করেছে, তার থেকে অনেক গুণ এগিয়ে থাকবেন, এবং আপনার ভিসা হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে। আপনি এত সময়, এত পরিশ্রম, এত এত টাকা খরচ করে আপনি ভিসার জন্য আবেদন করেছেন, আপনার কিছু ডকুমেন্টসের জন্য কেন আপনার ভিসার প্রাপ্তির হার যেটা আছে সেটা কমে যাবে। তো অবশ্যই অবশ্যই আমরা বলবো সাপোর্টিং ডকুমেন্টসগুলো আপনার খুব গুরুত্ব দিয়ে দেখবেন। এটা নট ম্যান্ডেটরি বাট এসেনশিয়াল, প্রয়োজনীয় ডকুমেন্টস। এখান থেকে অনেক বিষয় ক্লিয়ার হওয়া যায়। তাই আপনার সাপোর্টিং ডকুমেন্টসগুলো অবশ্যই অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এখানে কি বলেছে সাপোর্টিং ডকুমেন্টসে? প্রফেশনাল or educational certificate provide proving professional skills। এখানে দেখেন, আপনার যে এডুকেশনাল সার্টিফিকেট আছে সেগুলো আপনারা দিতে পারেন, আপনার এসএসসি, এইচএসসি, ব্যাচেলর, মাস্টার্স প্রোগ্রামের সার্টিফিকেট, মার্কশিট, সেই জিনিসগুলো আপনারা দিতে পারেন। তারপর প্রফেশনাল স্কিল প্রুভ করে এরকম যে সার্টিফিকেটগুলো আছে, আপনি কোন ইনস্টিটিউটে, গভর্নমেন্টের আন্ডারে বা প্রাইভেট ইনস্টিটিউটের আন্ডারে আপনি কোনো কোর্স করেছেন, আপনি যে জবের জন্য অ্যাপ্লাই করছেন সেই সম্পর্কে আপনার স্কিল আছে, হ্যাঁ, 6 মাস, 1 বছর হতে পারে, 3 মাস হতে পারে, 2 বছর হতে পারে, যত দিনের হোক, হ্যাঁ, সেই প্রফেশনাল স্কিলের সার্টিফিকেটগুলো অবশ্যই অবশ্যই আপনারা এম্বাসিতে সাবমিট করবেন, এবং এই ডকুমেন্টসগুলো অবশ্যই আপনার এডুকেশন মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাডজাস্ট করে নিতে হবে। এখানে খুব সুন্দরভাবে দেয়া আছে। তারপর যেটা আছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, আপনার যদি যেই কাজের জন্য আপনি পোল্যান্ডে যাচ্ছেন সেই কাজের জন্য যদি আপনার দেশে এক্সপিরিয়েন্স থেকে থাকে, অবশ্যই নিঃসন্দেহে আপনার ভিসা প্রাপ্তির হার বেড়ে যাবে, এবং সেই ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা অবশ্যই আপনি নিয়ে যাবেন। এখানে বলা আছে কপি এবং অরিজিনালস, হ্যাঁ, দুইটাই আপনি নিয়ে যাবেন, হ্যাঁ, ফটোকপিও নিয়ে যাবেন, অরিজিনাল কপিও নিয়ে যাবেন। তারপর যে স্টেপসটা আছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা আপনারা সবাই জানেন এটা কিসের জন্য প্রয়োজন হয়, হ্যাঁ, আপনারা চেষ্টা করবেন এটা নিয়ে যাওয়ার জন্য। তারপর যেটা আছে সিভি, এই সিভিটা খুব ইম্পর্টেন্ট, আমি বলবো আপনি খুব স্ট্যান্ডার্ড একটা সিভি অবশ্যই অবশ্যই সাথে করে নিয়ে যাবেন, এবং সেটা আপনি জমা দিবেন, যেটাতে আপনার সব কিছু, এই যে প্রফেশনাল স্কিলস যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো এই সিভির ভিতর থাকবে, আপনার এডুকেশন হিস্ট্রি থাকবে, আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকবে, আপনি হয়তো অনেকগুলো কোম্পানিতে জব করেছেন, সেই এক্সপিরিয়েন্সগুলো আপনারা অবশ্যই দিয়ে দিবেন, হ্যাঁ। একটা সিভি এভাবে রেডি করবেন যেন ভিসা অফিসার আপনার সম্পর্কে আর কোনো প্রশ্ন না থাকে। তারপর এখানে দেখে দিবেন যে ফ্লাইট আইটিনারি, যেটা আপনার প্রয়োজন হবে রিজার্ভেশন অনলি, সেটার এই যে ডান পাশে লেখা আছে ডেট ফ্রম এত টু এত, প্লেস অফ ফার্স্ট এন্ট্রি, এই জিনিসটা আপনাকে সুন্দরভাবে পূরণ করে আপনাকে দিতে হবে, ডেটটা দিয়ে দিতে হবে কবে থেকে কবে
তারপর আছে যেটা ট্রাভেল মেডিকেল ইন্স্যুরেন্স, এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। ট্রাভেল মেডিকেল ইন্স্যুরেন্স অনেকে যেহেতু এখানে অনেক লেখা আছে যে আপনাকে অ্যাপ্রুভড ইন্স্যুরেন্স কোম্পানি থেকে ট্রাভেল মেডিকেল ইন্স্যুরেন্সটা করতে হবে এবং সেটা 30,000 ইউরো কভার করে, এরকম একটা ট্রাভেল মেডিকেল ইন্স্যুরেন্স করতে হবে। যেহেতু এখানে কত বছর করতে হবে, কত মাসের করতে হবে, এখানে এটা দেয়া নেই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 30,000 ইউরো কভার করে মানে আপনাকে 1 বছরের এটা ট্রাভেল মেডিকেল ইন্স্যুরেন্স আপনাকে করতে হবে। 2 মাস বা 3 মাস করলে হবে না। যেহেতু 30,000 ইউরোর কথা বলে দেওয়া আছে, তাহলে এটা 1 বছরই এটা ইন্ডিকেট করে যে 1 বছরের ট্রাভেল মেডিকেল ইন্স্যুরেন্স আপনাকে করতে হবে। ডান পাশে সুন্দরভাবে লিখে দেওয়া আছে নেম অফ দ্য ইন্স্যুরেন্স কোম্পানি, নাম লিখতে হবে, ইন্স্যুরেন্স নাম্বার লিখতে হবে, ভ্যালিডিটি ফর্ম লিখতে হবে। এই জিনিসগুলো এখানে পূরণ করে আপনাকে দিতে হবে। তারপর অ্যাকোমোডেশন আমরা বলেছি আপনি কোথায় থাকবেন, কোম্পানির আন্ডারে থাকবেন, ঠিক আছে। এই অ্যাকোমোডেশন কনফার্মেশন লেটারটা আপনারা দিয়ে দিবেন। তারপর হচ্ছে প্রুফ অফ সলভেন্সি অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, যে এই যে স্টেপসটা এটা দেখেন 9 নম্বরে আছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু। এখানে আপনাদের কি করতে হবে এটা আপনারা দেখে নেন। প্রুফ অফ সলভেন্সি অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, এখানে দেয়া আছে ছোট্ট করে ব্যাংক স্টেটমেন্ট ফ্রম দ্য কারেন্ট অ্যাকাউন্ট ফ্রম দ্য লাস্ট 3 মান্থস। আপনাকে একটা ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে যেটা 3 মাসের একটা ব্যাংক স্টেটমেন্ট। এটা সেভিংস অ্যাকাউন্ট আপনারা দিতে পারেন, বাট নো ডিপোজিট। যদি এরকম হয় এফডিআর বা যখন তখন ডিপোজিট এফডিআর করেছেন বা এখন ডিপোজিট করে নিয়ে গিয়েছেন, হবে না। মিনিমাম 3 মাসের একটা একটা স্টেটমেন্ট আপনাকে, ব্যাংক স্টেটমেন্ট আপনাকে দিতে হবে। তারপর দেখুন এখানে তারপর এটার নিচে আরো কিছু জিনিস দেওয়া আছে সলভেন্সি নিয়ে। প্রুফ অফ দ্য সলভেন্সি অফ দ্য এমপ্লয়িং কোম্পানি। হ্যাঁ, 9 আন্ডারে আরো 2টা অপশন আছে, এই আমরা অপশনগুলো দেখব। প্রুফ অফ দ্য সলভেন্সি অফ দ্য এমপ্লয়িং কোম্পানি ইফ দ্য কোম্পানি পে দ্য কস্ট অফ দ্য ট্রাভেল অ্যান্ড লিভিং। হ্যাঁ, যদি আপনার কোম্পানি আপনার ট্রাভেল কস্ট অ্যান্ড লিভিং কস্ট, আপনি যে ভিসা পাওয়ার পর আপনি যে পোল্যান্ডে যাবেন সেই খরচ, হ্যাঁ, তারপর আপনার লিভিং কস্ট, এখানে থাকা খাওয়ার খরচ যদি কোম্পানি বহন করে এবং যাওয়ার খরচটাও যদি কোম্পানি বহন করে, তাহলে এই সলভেন্সি সার্টিফিকেট আপনার কোম্পানি থেকে নেওয়ার প্রয়োজন হবে। এটা এমপ্লয়িং কোম্পানি, যে আপনার কোম্পানি এটা আপনাকে দিবে, একটা সার্টিফিকেট ইস্যু করবে, তাহলে আপনার নিজের ব্যাংক স্টেটমেন্ট বা সলভেন্সির প্রয়োজন হবে না। আর যদি সেটা কোম্পানি না দিয়ে থাকে, প্রুফ অফ দ্য অ্যাপ্লিক্যান্ট পার্সোনাল সলভেন্সি, হ্যাঁ, তাহলে অ্যাপ্লিক্যান্ট যে আপনার পার্সোনাল সলভেন্সি সার্টিফিকেটের প্রয়োজন হবে, যেটাতে ইন কেস পার্সোনালি কভারিং দ্য কস্ট অফ ট্রাভেল অ্যান্ড লিভিং, হ্যাঁ, যে আপনার ট্রাভেল এবং লিভিং কস্ট এটা বহন করবে, সেই রকম 3 মাসের একটা সেভিংস অ্যাকাউন্টে আপনার একটা স্টেটমেন্ট দেখাতে হবে। তারপর যেটা দিচ্ছে এডিশনাল ডকুমেন্টস, 10 নম্বরে আমরা দেখতে পাচ্ছি এডিশনাল ডকুমেন্টস। হ্যাঁ, এডিশনাল ডকুমেন্টস আপনাদের অন্য কোনো যদি ডকুমেন্টস থেকে থাকে, এডিশনাল ডকুমেন্ট যেটা আপনার ভিসা প্রাপ্তির ক্ষেত্রে আপনাকে সহযোগিতা করবে, সেই ডকুমেন্টসগুলো আপনাকে জমা দিতে হবে। তারপর রেসিডেন্সি প্রুফ, আপনার যে বাংলাদেশে যে রেসিডেন্সি প্রুফের যে ডকুমেন্টসগুলো আছে, হ্যাঁ, আপনার বাংলাদেশের নাগরিক হিসেবে সেই ডকুমেন্টসগুলো আপনারা এখানে দিবেন। তারপর দেয়া আছে পাসপোর্ট ডাটা পেজ কপি। হ্যাঁ, 12-এ দেওয়া আছে পাসপোর্ট ডাটা পেজ কপি। আপনার তো অবশ্যই প্রথমে পাসপোর্ট জমা দিবেন, ফুল পাসপোর্ট জমা দিবেন এবং সেই পাসপোর্টের সাথে কিছু পেজ আপনাকে কপি করে দিতে হবে, যেখানে লিখে দেওয়া হচ্ছে দ্য ফার্স্ট অ্যান্ড দ্য লাস্ট ওয়ান। হ্যাঁ, আপনার প্রথম পেজে যে পেজটা ইনফরমেশন পেজ সেটা দিতে হবে এবং লাস্ট কিছু পেজ আছে সেই পেজটা আপনাকে কপি করে এটা জমা দিতে হবে। তারপর এটাতে আবার এটার সেকেন্ড অপশন আছে কপি অফ দ্য পেজেস উইথ দ্য পুলিশ অর সেনজেন ভিসা ইফ ইস্যুড। এখন যেটা লেখা আছে দেখেন, আপনার যদি পুলিশ ভিসা বা সেনজেন ভিসা আগে হয়ে থাকে কোনো পেজে বা কোনো আগের কোনো পাসপোর্টে, তাহলে সেই কপিটা আপনাকে সেখানে দিতে হবে। তারপর এখানে
আপনার ডেট, আপনি যেদিন জমা দিবেন সেই ডেট এবং কোন প্লেসে জমা দিচ্ছেন সেই প্লেসটা আপনারা লিখে দিবেন। তারপর আপনার সিগনেচার দিয়ে দিবেন। হ্যাঁ? তারপর আপনার এখানে একটা সিগনেচার হবে। এইভাবে শেষ করে আপনাকে চেকলিস্টটা শেষ করে আপনাকে সকল ডকুমেন্টস নিয়ে আপনাকে জমা দিতে হবে। আপনি যদি সঠিকভাবে সুন্দরভাবে চেকলিস্ট অনুযায়ী আপনার সকল ডকুমেন্টস সাবমিট করতে পারেন, তাহলে বলা যায় আপনার ভিসা হবেই। আমরা ধারণা করে থাকি যে না আমাদের ওয়ার্ক পারমিট ভিসা এত ভিসা কেন হচ্ছে না, এত ভিসা কেন হচ্ছে না, এত রিজেক্ট কেন হচ্ছে, রিফিউজ কেন হচ্ছে? এটা আমাদের ভুলের জন্যই হচ্ছে। আমরা যখন সঠিকভাবে এম্বাসিতে সকল ডকুমেন্টস জমা দিতে পারবো না, তখন স্বাভাবিক নিয়মই আমাদের ভিসা হওয়ার রেশিও কমে যাবে। এম্বাসি আপনি যে ডকুমেন্টস নিয়ে যাবেন সেই ডকুমেন্টসগুলোই জমা রাখবে। যদি কোনো এসেনশিয়াল কোনো ডকুমেন্টস যদি মিসিং থাকে তারা বলবে না যে এটা আপনাকে দিতে হবে। হ্যাঁ? তো আপনারা সেই জিনিসটা অবশ্যই মাথায় রেখে প্রত্যেকটা জিনিস বারবার চেক করে সঠিকভাবে আপনারা জমা দিবেন। পোল্যান্ড এম্বাসিতে এমপ্লয়মেন্ট ভিসা বা ডি ক্যাটাগরি ভিসার জন্য হ্যাঁ, আমরা সম্পূর্ণভাবে সহযোগিতা করে থাকি। আপনার অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে ভিসা ভিসার জন্য সাবমিট করা পর্যন্ত সকল সহযোগিতা পরামর্শ আমাদের থেকে পাবেন। চট্টগ্রামের যারা আছেন তারা আমাদের অফিস ভিজিট করে পরামর্শ নিতে পারেন এবং বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে আমাদের পরামর্শ গ্রহণ করতে পারেন। আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন। আপনারা যদি আপনাদের এইরকম ইউরোপের অন্যান্য কান্ট্রিতে ওয়ার্ক পারমিট ভিসার ব্যাপারে বা ডকুমেন্টস চেকলিস্টের ব্যাপারে আমরা আলোচনা করব। যদি আপনারা আমাদের পাশে থাকেন, সাথে থাকেন, তো আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আশা করি সম্পূর্ণ টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে। যাদের ভ্যালিড ওয়ার্ক পারমিট রয়েছে তারা অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে ভিসা আবেদন প্রক্রিয়াটি কিভাবে শেষ করবেন সেই সংক্রান্ত পরামর্শ নিতে আমাদের অফিস ভিজিট করতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং এই সংক্রান্ত নতুন টিউটোরিয়াল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন। আমাদের সাথে থাকুন। আপনারা সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। স্টুডেন্ট কাউন্সিলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।